ভিডিওটা যদি একটু লম্বাও হয়, তারপর আমি অনুরোধ জানাবো পুরো শুনুন। পুরো যদি না শুনেন তাহলে অর্ধেক বা একটু শুনে আপনি বুঝবেন না আসলে কাহিনী কি। কারণ অনেক পেচিদা পেজ আছে, জিলাপির পেজ, জিলাপিতে 2.5 পেজ, আর এই মাবুদের ভিতরে আছে 3.5 পেজ। মাবুদ নাম কিন্তু খুব সুন্দর, বুঝতে পারছো? তোমার কেন ছাত্রদল ক্যাডার বললাম? এই ভদ্রলোক, এই যে আমাদের মাবুদ, উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন। অবভিয়াসলি উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন, গুড ক্লাস স্টুডেন্ট ছিলেন। তবে উনি ছিলেন কি জানেন? উনি ছিলেন মহসিন হল বা সূর্য সেন হল, দুইটার যে কোনো একটা হইতে পারে। আমি গ্যারান্টি দিচ্ছি না আপনাকে যে কোন হল, তবে হয় মহসিন হল নয় সূর্য সেন হলেই ছিলেন। এবং তিনি ছিলেন ওই সময়, তৎকালীন সময়ে ছাত্র দলের বিশাল ক্যাডার, আবার ছাত্র দলের সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলেন কিন্তু। এবং ডাকসুর মেম্বার ছিল না না ছিল সেটা জানেন, কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিল। এবং তিনি যে ছাত্র দলের সরাসরি ক্যাডার, সেই ক্যাডার থাকা অবস্থায় উনি ওখান থেকে অনার্স মাস্টার সবকিছু পাশ করেন। এর পরে ওনারা বিসিএস দিয়ে উনি পুলিশের চাকরি পান হচ্ছে যে মের 31 তারিখ 2001-এ 20তম বিসিএস। 20তম বিসিএস এ উনি 2001-এ ওনার চাকরি হয়। ঠিক আছে, এই হচ্ছেন যে উনি মাবুদ সাহেব। কেন ওনাকে ছাত্রদল ক্যাডার বলছি সেটা আপনারা বলে দিয়েছি। মহসিন হল বা সূর্য সেন হলে উনি যখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, তখন ওখানে উনি ছাত্রদলের ক্যাডার হিসেবে সর্বোচ্চ পরিচিত ছিলেন। এবং ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ওনাকে 2 থেকে 3 বার এই নারী গঠিত, বিভিন্ন নারী গঠিত, মানে বান্ধবীদের নিয়ে শোয়া গঠিত বহু কর্মকাণ্ডে ওনার এটা বদনামি আছে। ওই সময়কার স্টুডেন্ট থেকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই। এবার আসি বাকি, দেখেন আপনাদের একটু দেখা আমি লিখে রাখছি, কারণ সবগুলো কথা মনে রাখতে পারবো না, বুড়ো হয়ে গেছে তো। সুতরাং আপনাদের একটু লেখা থেকে পড়ে পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন যে কাহিনীটা কি। উনি রংপুর মেট্রোপলিটন পুলিশ সরকারি ওয়েবসাইটে ওনার যে নাম আছে হচ্ছে যে মোহাম্মদ আব্দুল মাবুদ, সরকারি ওয়েবসাইটে। তবে ওনার নিকনেম হচ্ছে দুলাল। ওনার নিকনেমটা হচ্ছে যে দুলাল, নিকনেম, মাবুদ সাহেবের নিকনেম। তো উনি সবাই ওনাকে মাবুদ নামে চেনে, আব্দুল মাবুদ নামে চেনেন। তো মোহাম্মদ আব্দুল মাবুদ সম্পর্কে এই পর্যন্ত আমার কাছে যে তথ্যগুলো আছে, উনি হচ্ছেন যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস 20তম বিসিএস পুলিশ ক্যাডার, সেটা আগেই বললাম 20তম পুলিশ ক্যাডার 31শে মে 2001-এ উনি জয়েন করেছিলেন। এরপর তো ট্রেনিং মেনিং আছে না। তো উনি 20তম পুলিশ ক্যাডার, বর্তমানে হচ্ছে যে পদমর্যাদা ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে যোগদান করেন 26 এপ্রিল 2026 রংপুরে। হ্যাঁ, এর আগে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতি 2025 সালের 26শে নভেম্বর। কত? 25 সালের 26শে নভেম্বর, মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে। বিভিন্ন প্রতিবেদন, অনেক প্রতিবেদনে বলা হয় যে তার পদোন্নতি দীর্ঘ সময় আটকা ছিল। কেন ছিল সেটাও বলছি আপনাদেরকে। আরপিএমপি কমিশনার হিসাবে মেয়াদ 2026 সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 12ই আগস্ট তাকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে পদায়নের সিদ্ধান্ত হয়। একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক পরিবর্তন এখানে, সময়ের ব্যাপার গুরুত্বপূর্ণ। 12ই আগস্ট 2026 তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়। এরপর 25শে আগস্ট 2026 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জের ডিআইজি হিসাবে তাকে পদায়ন পরিবর্তন, রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসাবে ডিআইজি মাহবুব রশিদকে দায়িত্ব দেওয়া হয়। মানে ওনারা সবাই মাহবুব রশিদকে। ঠিক আছে, তো এগুলো নিয়ে তো আলোচনায় আছে, কিন্তু এখন আসেন মোহাম্মদ আব্দুল মাহবুদ, কেন উনি সারদাতে ছিলেন, কেন ওনার পদোন্নতি বন্ধ ছিল, কেন উনি 2024-এর 5ই আগস্টের পরে তরতর করে বহুত কিছু করেছেন। সরকারি গ্যাজেটের যে নথি, সেখানে মোহাম্মদ আব্দুল মাহবুদ যখন অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ওনাকে ট্রান্সফার করেছে, রাজশাহী হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে কিন্তু একটা বিভাগীয় মামলা ছিল। তদন্তকারী কর্মকর্তারা যে অভিযোগগুলো করেছে প্রাথমিকত প্রমাণ, হ্যাঁ,
অভিযোগগুলোর মধ্যে কি ছিল, বিভাগীয় মামলা কেন উনি সারদাতে ছিলেন সেটা বলছি আপনাকে। এটা হচ্ছে উনি হোয়াটসঅ্যাপ এবং ইমুতে তার সহকর্মী মহিলাদেরকে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিমূলক মেসেজ পাঠাইতেন এবং একজন এএসআই এর মাধ্যমে উনি ওনার সাথে কর্মরত রোজিনা নামক একজন মহিলাকে উনি ওনার চেম্বারে বারবার ডাকায় পাঠাইতেন এবং ওই মহিলার সাথে আরো কি কি হয়েছে আল্লাহ মাবুদ জানে, মাবুদ হ্যাঁ উনি জানে। তো রোজিনাকে এভাবে হয়রানি করার অভিযোগ অন্য এক নারী এসআইকে মোবাইল ফোনে দেওয়া বিষয়কে কেন্দ্র করে অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মরত অবস্থায় কৈফিয়ত তলব, ব্যবস্থা গ্রহণ এবং উদ্দেশ্যপূর্ণত আচরণ করার অভিযোগ আছে। মানে মহিলা সম্বন্ধে উনি ওনার আশপাশের জুনিয়র মেয়ে মহিলাদেরও ছাড়েন নাই। কি চরিত্রের এরা, কি বলছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে ওনার সেম গন্ডগোল হয়েছিল। সরকারি নথিতে বলা হয় তদন্তের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলো তার লিখিত জবাব, আত্মপক্ষ সমর্থন, ব্যক্তিগত শৃঙ্খলা রেকর্ড এবং অন্যান্য নথি বিবেচনা করে কর্তৃপক্ষ তাকে যথেষ্ট সতর্ক করে বিভাগীয় মামলা দায়ের হতে অব্যাহতি দেন। অর্থাৎ একটি চূড়ান্তভাবে চাকরিচ্যুত বা গুরুত্বপূর্ণ শাস্তিতে গড়ায় নাই আর কি। অতএব এটিকে এভাবে বলা সঠিক যে ওনার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, কিন্তু মামলায় ওনাকে পানিশমেন্ট না করে ওনাকে ছাড় দেওয়া হয়েছে, যেহেতু পুলিশ। কেন ছাড় দেওয়া হয়েছিল, কি হয়েছিল সেটা আপনাদের বলছি আমি। তাহলে এখন বলা যায় কি ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল না, বিভাগীয় মামলা ছিল। হ্যাঁ, অভিযোগ প্রমাণিত হয়েছে কিন্তু কোনো মামলা হয় নাই, ছেড়ে দিছে। তো ওনার যে নাম ওটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মাবুদ, পেশা বাংলাদেশ পুলিশ, ব্যাজ 20তম বিসিএস, পুলিশ পরিচিতি বিপি নাম্বার 7301008226, বর্তমান পদায়ন রংপুর রেঞ্জের ডিআইজি, সাম্প্রতিক পদ রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। এবার আসেন ঘটনাবলী। উনি 2001-এ চাকরিতে জয়েন করেন। 2005-এ উনি যান হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে যাইয়া ওইখানেও সেই নারী গঠিত ব্যাপার স্যাপারের কারণে ওনাকে এক পর্যায়ে গ্রামবাসী ওনাকে ধরে ফেলান। তখন ওনাকে পুলিশ উদ্ধার করে, বিএনপির আমল ছিল। এরপরে ওখান থেকে ওনাকে সরানো হয়। এখন ওনাকে সরানো যখন হয় তখন একটা কথা বিএনপি প্রচার করে, যেটা নারী গঠিত ব্যাপার না, এটা হচ্ছে জেএমবি গঠিত ব্যাপার, ওই যে বাংলা ভাই গঠিত ব্যাপার, কিন্তু মূলত নারী গঠিত ব্যাপার। তখন ওনাকে 9 মাস মানে ওএসডি করে ফেলা হয়। একরকম চাকরি আছে কিছু নেই, টেবিল চেয়ার কিছু নেই, ওনাকে বাংলাদেশ পুলিশের ইয়েতে নিয়ে যাওয়া হয়, ওএসডি থাকেন। এরপরে আপনার 111-এর সরকার চলে আসার পরে তো একটু চেঞ্জমেঞ্জ হয়। চেঞ্জমেঞ্জ হওয়ার পরে ওনার আবার পোয়াবারও শুরু হয়। এইবার তিনি আবার সেই যে কোথায় ছিলেন উনি, ব্রাহ্মণবাড়িয়া, সেই ব্রাহ্মণবাড়িয়াতে থাকা অবস্থায় কুমিল্লা জোনের এসপি হিসাবে ছিলেন, জোনাল, হ্যাঁ, এডিশনাল এসপি হিসেবে ছিলেন। তারপরে উনি এই অবস্থান ওনার 4টা বিয়ে ছিল। ওই কুমিল্লার আওয়ামী লীগের এক নেতার হাতে পায়ে ধইরা, নামটা বললাম না আপনাদেরকে, আপনার হয়তো ভালো মতন জানতে হবে, কুমিল্লা জোনের খুব হাই প্রোফাইল নেতা, যিনি আবার বিভিন্ন অত্যাচার নিপীড়ন সম্পদহরণের পেছনে আছেন, উনি নিজে বিশাল এমপি ছিলেন। মেয়ে আবার মিষ্টি বলে নাম, ওনার মেয়েকে মিষ্টি বলা হয়। ওনাদের সাথে ভালো সম্পর্কের সুবাদে ওনার আবার মদায়ন হয়, এটা আওয়ামী লীগের আমলার। তখন উনি আবার প্রচন্ড বিএনপি জামাত বিরোধী হয়ে যান, ব্যাপক মায়ের ধৈর্য শুরু করেন, এগুলা কইরা টইরা। এরপরে যাবার 2012 সালে আবার সে নারী গঠিত আকামের কারণে ওনাকে এবার ক্লোজ করে ফেলা হয়, ওনাকে পাঠিয়ে দেওয়ার সারদায় উনি প্রায় 9-10 বছর 11 বছর সারদাতে ছিলেন, ওখান থেকে নেওয়া হয়নি। 2024-এর 5ই আগস্টের পরে উনি দেখান যে আমি নির্যাতিত, আমি যেহেতু বিএনপি করতাম, উনি বিএনপি করতেন, ওই যে সূর্য শর্মা মহসিনালের বিএনপি, সেখানে যেহেতু এগুলো করতাম, সুতরাং সেখান থেকে এগুলো দেখাইয়া এবং এর আগে উনি যখন ইয়েতে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রান্সফার ছিলেন কুমিল্লাতে, তখন ওখানে তারেক জিয়ার সাথে বেশ কিছু ছবি ছিল, এগুলো দেখাইয়া উনি একরকম বিএনপির নেতাদের সাথে হাত মিলিয়ে আবার আসলেন কোথায়, ফর্মে। এখন ওনাকে পাঠানো হইল কোথায়,
উনি ঢাকাতেও বহুত আকাম করছেন, এগুলো নিয়ে ওনার ওই যে বললাম 4 বিয়ে, এগুলো নিয়ে বহুত কিচ্ছা কাহিনী আছে। এগুলো সব বললে আপনার 5 ঘন্টা লাগবে ভিডিও শেষ করতে। ওনাকে পাঠানো হয় রংপুরে। এখন রংপুরে যাওয়ার পরে সেইখানে হয় কি, রংপুরে যাওয়ার পরে গণপতি যিনি মারা গেছেন, যার স্ত্রী সন্তান কন্যা সকলে মারা গেলেন, সেই গণপতি হচ্ছে যে রংপুরের ওই অঞ্চল, গণপতি সাহেব যেখানে থাকেন ওই অঞ্চল পুরোটা হিন্দু অধ্যুষিত গ্রাম, ওইটা ছোট্টখাটো গ্রাম। ওইখানে গণপতিকে সবাই সম্মান করে অ্যাজ এ শিক্ষক। এবং হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে যে শিক্ষক, যেমন মুসলমানদের মধ্যে যেমন ওই যে ইমাম সাহেব বললে আমরা সবাই সালাম দিই ইসলামকে হুজুর ইসলামকে, হিন্দুদের মধ্যে শিক্ষককে খুব সম্মান করে ওনারা, শিক্ষিত মানুষ শিক্ষক সকলে ওনারা মানে। সুতরাং ওনার স্ত্রীর এক বান্ধবীর একটা জায়গা এইটা দখলে যাইতে পারতেছে না, কিনছিল এই 5ই আগস্টের পরে 2024-এ। এটা দখলে যাইতে হতো কারণ ওখানে জামাত নেতার লোলুপ্ত দৃষ্টি, জামাত নেতা ওইটা ক্যাপচার করে রাখছিলেন, এটা দখলে যাইতে পারতেছে না। তখন ওই মানে গণপতির সাহেবের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর বান্ধবী যেত, ওনারা ধরলেন, ধৈরা যাইয়া কই গেলেন, এই পুলিশ সুপার মাহবুদ সাহেবের কাছে। মাহবুব সাহেব সব বুঝা টুঝা ঠিক আছে, এই করবো সেই করবো এগুলা কইরা টইরা উনি করলেন কি, প্রীতিলতা চক্রবর্তী সেই বান্ধবীর সাথে উনি ওই চরিত্র তো আগে ওনার সাথে একটা সম্পর্ক হইল। উনি বিভিন্ন সময় রাইতে মেসেজ করেন, দিনে মেসেজ করেন, অফিসে আসতে কোন এই করবে, এর ভিতরে কিছু হয়েছে কিনা আল্লাহ মাহবুদ জানে, মাহবুদ জানে। ঠিক আছে, এগুলো নিয়ে আবার কথাবার্তা হইতে হইতে এক পর্যায়ে একবার গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী উনি এই মাহবুদ সাহেবের কাছে যাইতে না পারা ওনার মেয়েকে দিয়া বান্ধবীকে পাঠাইছেন। ওনাকে মেয়েকে দেখার পরে এই ছাত্রদল ক্যাডারের মাথা ঘুরে গেছে, কারণ মেয়ে তো প্রচন্ড শিক্ষিত, মাস্টার্স পাস করা একটা মেয়ে, প্রচন্ড শিক্ষিত, এবং সে এবার মেয়ের দিকে পড়ছে। এইটা নিয়ে সে কিন্তু 2-3 বার গণপতি সাহেবরে ডাকাইছে বিয়া করবে, কিন্তু গণপতি সাহেব রাজি হন নাই বিয়ে করাইতে। যে হিন্দু, তুই মুসলমান, তুই বিয়ে করছস অমুক তমুক, বহু জোর জবরদস্তি করছে। আপনি একটা ভিডিও হয়তো খেয়াল করবেন, অনেক জায়গায় আছে, ফেসবুকে একটু খোঁজ করলেই পাবেন, যে গণপতি সাহেব একবার তার ভাতিজির জামাইরে বলছিলেন, ভাতিজি মানে ওনার ভাইয়ের মেয়ে, কিরকম ভাই ওইটা জানি না ভাই, মেয়ের জামাইরে বলছিলেন যেটা সমস্যায় আছি, তো এই সমস্যাটা কি হবে জানি না, তবে সমাধানের চেষ্টা করতেছি। মানে ওই যে মেসেজ টেসেজ কি এগুলো আর কেউ জানে না এখন, এগুলো এখন যে বেরোতেছে আসলে মূলত ওনার টার্গেট ছিল গণপতির মেয়ের প্রতি। কারণ গণপতির প্রীতিলতার প্রতি ওনার কোনো ইয়ে নাই, প্রীতিলতার বান্ধবীরা উনি আগেই অলরেডি কিছু করছে, হয়তো এরা এখন নাইও, রংপুর ছেড়ে দিছে। এ মেয়ের প্রতি খুব ছিল, কিন্তু মেয়েরে কোনো মতে বাগে আনতে পারেনি। আর বাগে আনতে না পারাই পরবর্তীর বাকি ঘটনাগুলো ঘটাইলেন এই ক্যাডার। এবং আজকে থেকে তো আপনারা হাজার হাজার ভিডিও দেখতেছেন যে চিল্লাইতেছে যে কারেন্ট কাটলো কে, পানি দিয়া সব দিয়া ফেলাইছে, কারণ ওই মার্ডারে একদম 100% গ্যারেন্টি থাকেন পুরোটাই এই মাহবুদ সাহেব সহ বাকি 2-3 জন 4 জন জড়িত ছিল। এবং যদি ইয়ের কথা সত্য হয়, কার কথা, ডোমের কথা যদি সত্য হয় যে বীর্য পাওয়া গেছে, তাহলে ওই বীর্য যদি এখন মাহবুদের লগে ফ্রি অ্যান্ড ফেয়ার চেক করা হয়, 100% গ্যারেন্টেড এটা মাহবুদার। কারণ এখন এই মাহবুদের এগুলাকে লুকানোর জন্য, যেহেতু সে একদিকে বিএনপি ক্যাডার, অন্যদিকে জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে কার লগে, জামাত এমপির লগে, সবকিছু মিলাইয়া এখন বিএনপি সাম রাখি না কুল রাখি। কারণ বিএনপি যদি এগুলা বাদ দেয়, বিএনপি যদি অরিজিনাল পথে চলে, জমাত যাইব খেপা, জমাত এমপি খেপে গেলে আবার বিএনপির আমলে হয়ে যেই সব নারীগঠিত গন্ডগোল করছে এগুলো সব মার্কেটে চলে আসবে। সবকিছু নিয়ে এখন পুলিশ, বিএনপি, জমাত এক জায়গায়, গণপতির বিচার, গণপতির মেয়ে হত্যার বিচার, আর এই মাহবুদের লালসার কারণে একটা পরিবার যে মৃত্যু মুখে গেল, এইটা থেকে এই বিচার হবে কিনা সেটা আল্লাহ জানে, মাহবুদা আল্লাহ জানে। এই হচ্ছে যে মাহবুদের লুচ্চামির মূল কাহিনী। রংপুরের 4 খুন নিয়ে চাঞ্চল্যকর এবং বলা যায় রীতিমতো বিস্ময়কর কিছু তথ্য পাওয়া গেছে, এবং সেই তথ্য এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই পৈশাচিকতার কিছু আলামত, কিছু তথ্য বেরিয়ে এসছে, যেটি আসলে কোন দিকে এই খুনকে এখন নিয়ে যায়
আপনারা অনেকটাই জানতে এবং বুঝতে পারবেন। তথ্য অনুযায়ী এই 4 খুনের নেপথ্যে মূল কারিগর হচ্ছেন বহুল আলোচিত রংপুরের পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। খুবই পবিত্র একটি নাম, কিন্তু এই আব্দুল মাবুদের কারণেই মূলত এই 4 খুন ঘটেছে কিনা সেটি এখন একেবারে বড় প্রশ্ন হয়ে উঠেছে। কেন এই প্রশ্ন? সেই ভিতরে যাওয়ার আগে এই মাবুদ সম্পর্কে আপনাদেরকে একটু জানাতেই হচ্ছে। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় যখন এডিশনাল এসপি ছিলেন 2012 সালে, তখন সেইখানে একজন মহিলার সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল এবং পরপর দুবার তিনি সেখানে পুলিশ, তার যিনি এসপি ছিলেন তার হাতে তিনি ধরা পড়েন এবং একবার রাতে তাকে ওই বাড়িতে এলাকাবাসী যখন ঘেরাও করে রাখে, ওই সময় একদল পুলিশ গিয়ে সেই বাড়ি থেকে এই এডিশনাল এসপি, মানে এই যে মাবুদ তখন এডিশনাল এসপি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায়, তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হয়। তখন সেখানকার এসপি ছিলেন, প্রথম অংশে ছিলেন আনিসুর রহমান, এবং আনিসুর রহমানের বদলির পর এসপি হয়ে যান মনিরুজ্জামান পিপিএম বার। তারা দুজনেই কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে এই মাবুদের ঘটনা সম্পর্কে, তার বিভাগীয় শাস্তির ব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন অফিসিয়ালি, এবং সেই ব্যবস্থা অনুযায়ী তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে এডিশনাল এসপির পদ থেকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে পাঠানো হয় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তার ওই সময় প্রমোশন এবং ইনক্রিমেন্ট বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে তাকে বেশ কিছুদিন ক্লোজ করে রাখা হয়। এক পর্যায়ে তাকে আবার সারদায় পাঠিয়ে দেওয়া হয়। তিনি সারদায় ছিলেন, কিন্তু 2024-এর 5ই আগস্টের পরে যেন তার ভাগ্য খুলে যায়। তার সেই পুরনো ইতিহাস চাপা দিয়ে তিনি রীতিমতো ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে মিলে, দুঃখিত, তার আগের যে কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তিনি নতুন করে চাকরিতে প্রমোশন নিয়ে আসেন, এসপি হন, এবং এর পর তিনি এডিশনাল ডিআইজি হন এবং ডিআইজি হয়ে যান এই বিএনপির সরকারের সময়। তথ্য পত্র পত্রিকা গণমাধ্যমে আপনারা যারা দেখছেন, অনেকটাই বিভ্রান্তি আছে যে তাকে মাত্র একদিন আগে তাকে এই পুলিশ কমিশনারের পদ থেকে তাকে বদলি করা হয়েছে রংপুরের ডিআইজি, কিন্তু না, এই তথ্যটি সঠিক নয়। তিনি এই বছরের 12 এপ্রিল মাসে তিনি এই কমিশনার হিসেবে রংপুরে জয়েন করেন এবং এতদিন সেখানে এই কমিশনার পদে কাজ করেন। কিন্তু এই মাসের, মানে 12ই আগস্ট, এই হত্যাকাণ্ডের আগের কথা বলছি, 12ই আগস্ট তাকে বদলি করা হয় ডিআইজি রংপুর রেঞ্জের। এই যে 12 থেকে এখন পর্যন্ত কেন তিনি তাকে বদলি করার পরেও তিনি যাননি, এই জায়গায় আমি এখন আসছি যে এই 4 খুনে হত্যাকাণ্ডের সঙ্গে তার এই 12 তারিখ ওই পদ থেকে, কমিশনারের পদ থেকে ডিআইজি অফিসে কেন যাননি, রহস্য এই ভিতরেই আপনারা পেয়ে যাবেন। আরেকটু বলে নিচ্ছি, তিনি দাবি করেছেন এর মধ্যে আজকে বা কালকে কোথাও যে তার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে এটি ঠিক নয়। তিনি দীর্ঘ অনেকগুলো বছর, 17-18 বছর তিনি সাফার করেছেন, তাকে পদোন্নতি দেওয়া হয় নাই, তিনি বঞ্চিত হয়েছেন। তিনি
ব্যাচে মানে বিসিএস 20 ব্যাচে তিনি ক্যাডার পুলিশ কর্মকর্তা হিসেবে 2001 সালে চাকরিতে ঢোকেন। তখন বিএনপি জামাত ক্ষমতায় সবেমাত্র আসছে। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বলা হয় ছাত্র দলের সঙ্গে যুক্ত থাকলেও যখন চাকরিতে ঢোকার পরে বাংলা ভাই ইস্যুটি, জেএমবি ইস্যুটি তৈরি হয়, তার সঙ্গে ওই সময় পুলিশ বিভাগের ভিতরে তখন কিন্তু বিএনপি ক্ষমতায়, অভিযোগ ছিল তিনি জেএমবির সাথে তার সম্পৃক্ততা ছিল। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি জেএমবির পক্ষে কাজ করেছেন বলে ওই সময় ডিপার্টমেন্টাল তার কিছু অভিযোগ ছিল। এই যে তিনি এখন দাবি করছেন, এবং তার ফেসবুক আছে, আপনারা যে কেউ দেখতে পারেন, মোহাম্মদ আব্দুল মাবুদ নামে তার ফেসবুক আছে। ফেসবুকে তিনি প্রতিদিন তিনি পলিটিক্যালি শো করেন, বিভিন্ন ভাবে স্ট্যাটাস দেন, এবং সেইখানে তিনি ভিডিও আপলোড করেছেন। গত এই বছরের 5ই আগস্ট যে রংপুরে যে একটি প্রোগ্রাম হয়েছিল জুলাই আন্দোলন উপলক্ষে, সেই প্রোগ্রামে তিনি তোপের মুখে পড়েছিলেন, এবং তারপরে তিনি দাবি করতে থাকেন যে তিনি জুলাই আন্দোলনে অনেক অবদান আছে। 4 আগস্ট তিনি পুলিশ কর্মকর্তা হয়েও পরিবার নিয়ে 2024-এর 5ই আগস্টের আগের দিন 4 আগস্ট তিনি মাঠে নেমেছিলেন। এগুলো আপনারা সবাই তার ফেসবুকে কিন্তু পেয়ে যাবেন। ফলে তার যে চারিত্রিক যে গুণাবলীগুলো কি, তার রাজনৈতিক কিংবা নিজেকে যে কিভাবে তিনি আজকের জায়গায় নিয়ে এসছেন, এবং তার আসলে ব্যক্তিগত চারিত্রিক জায়গাটির একেবারেই শেষ পর্যায়ে এখন যেই জায়গাটিতে আছে সেটি আমি বলছি। সেটি হচ্ছে রংপুরে কমিশনার পদে দায়িত্ব নেয়ার পরে তিনি যখন দায়িত্ব পালন করছিলেন, এর কয়েক মাস পরেই তার সঙ্গে এই যে যিনি গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী, সন্তান প্রীতম চক্রবর্তী, তাদেরকে যে হত্যা করা হলো, এই গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর একজন বান্ধবী, কাছাকাছি বাড়ি, অর্থাৎ মাছুয়াপাড়ার কাছাকাছি তাদের বাড়ি, তাদের জমির দখল নিয়ে তারা জমির দখল বুঝে পাচ্ছিলেন না। সেই ভদ্র মহিলা তিনি এই গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতা দের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। তারা পারস্পরিক যাওয়া আসা যোগাযোগ এটি ছিল। এক পর্যায়ে গণপতি চক্রবর্তী আরেকজনের মাধ্যমে এই যে ওসি, পুলিশের ওসি যিনি আছেন, যাকে এই যে মিলন কুমার চক্রবর্তী, তার কাছে নিয়ে যাওয়া হয় যে এই জমির ব্যাপারে সালিস বীমা এটি যাতে যারা দখল করতে চায় তাদেরকে যাতে থামানো যায়, কোনো ডিস্টার্ব যাতে না করে, হয়রানি যাতে না করে, এটির জন্য তারা মিলন কুমার চক্রবর্তীর কাছে গিয়েছিলেন। মিলন কুমার চক্রবর্তী নিয়ে যান এই যে আব্দুল মাহমুদ কমিশনারের কাছে, কারণ বিষয়টি এতটাই জটিল ছিল যে মিলন কুমার চক্রবর্তীও এটি ট্যাকেল করতে পারছিলেন না। আব্দুল মাহমুদ এই সময় চীনে ঢুকে যান, এবং ওই যে প্রীতিলতা চক্রবর্তীর যিনি বান্ধবী, তিনিও হিন্দু একজন ভদ্র মহিলা, এবং দেখতে তিনি খুবই সুন্দরী, তার সন্তান আছে, তার স্বামী আছেন। বাকি তার পরিচয় আমি স্বাভাবিকভাবেই তার নাম পরিচয় জানাচ্ছি না, এবং এটি জানাবো না। শুধু এটুকু বলছি, ওই পরিবারটিও এখন প্রচন্ড রকম ঝুঁকির মধ্যে আছেন, আতঙ্কে আছেন, এবং গত 2 দিন ধরে তারা রংপুরেই ওই বাড়ি, নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছেন। প্রীতিলতা এবং গণপতি যখন নিয়ে যান মিলন কুমার চক্রবর্তীর মাধ্যমে এই আব্দুল মাহমুদের কাছে, মাহমুদ হচ্ছেন ওই প্রীতিলতার বান্ধবীর সঙ্গে
তিনি একটা রফা দফায় আসেন এবং মাত্র 3 মাসের মধ্যে তার সঙ্গে একটা সখ্যতা তৈরি হয় এবং এই আব্দুল মাবুদ ওই ভদ্র মহিলার বাড়িতে যাওয়া আসা করেন। কমপক্ষে 4 বার, আমি যতটুকু আজকে পর্যন্ত জানতে পেরেছি, 4 বার সেই ভদ্র মহিলার বাড়িতে যান এবং এক পর্যায়ে গত এই মাসের আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রীতিলতার ওই বান্ধবী, অর্থাৎ যাকে এই যে আব্দুল মবিদ আব্দুল মাবুদ যাকে তার বাড়িতে গিয়ে হয়রানি করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি জোরপূর্বক তাকে শারীরিকভাবে ভোগ করার, আমি এই শব্দটি বলছি, ভোগ করার জন্য তাকে নানানভাবে প্রলোভিত করেছে, হুমকি দিয়েছে এবং 2 বার চেষ্টাও করেছে। এই কথাটি প্রীতিলতা চক্রবর্তীর কাছে তার বান্ধবী জানান এবং এটি আবার ঘুরে প্রীতিলতা মিলন চক্রবর্তীকে জানান। এরপর থেকেই মূলত এই আব্দুল মাবুদ এই ইস্যুটির মধ্যে ঢুকে যান এবং কেন প্রীতিলতা এই তথ্য আবার মিলন চক্রবর্তীকে জানিয়েছে এবং আরো 2-1 জায়গায় জানিয়েছে, এইটি নিয়ে আব্দুল মাবুদ এবং মিলন চক্রবর্তী 2 দফা, আবার আপনারা একটু শুনেন, 2 দফা গিয়েছিল এই মাসে। এই মাসের এই মাসের 14 থেকে 17 তারিখ, আমি স্পেসিফিক ডেটটা বলছি না, 14 থেকে 17, মানে এই 3 দিনের মধ্যে 2 দফা গিয়েছিলেন এই গণপতি চক্রবর্তীর বাড়িতে এবং সেইখানে গিয়ে তারা এই যে গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তীদেরকে শাসিয়েছে, হুমকি দিয়েছে, এটি আবার প্রীতিলতা জানিয়েছিল ওই ভদ্র মহিলাকে। এই পরিস্থিতি নিয়ে জটিল যে একটি ত্রিমুখী জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এই ঘটনাটির সঙ্গে এই যে আব্দুল মাবুদ যে প্রীতিলতার বান্ধবীর সঙ্গে যে শারীরিক সম্পর্ক করার যে চেষ্টা, সেটি কতটা জড়িত আছে কি না, এই ইস্যুটি ইতিমধ্যেই পুলিশ হেডকোয়ার্টারেও চলে গেছে। পুলিশ হেডকোয়ার্টার এখন তার পুরনো নথি আজকে খুঁজে বের করেছে। ওই যে 2012 সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিনি যে ঘটনা ঘটিয়েছেন সেটি, এবং এই ঘটনাটি ধরে তারা নতুন করে রংপুরের খুনের বিষয়টিকে কিভাবে নিবে সেই দিকে তারা যাচ্ছে। আপাতত এই পর্যন্তই আমি জানতে পেরেছি। স্বাভাবিকভাবেই যেই সূত্র পুলিশ হেডকোয়ার্টার এবং রংপুরের যেই সূত্র থেকে আমি এইটুকু জানতে পেরেছি, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় আমি খোঁজ নিয়ে তার সেই ঘটনার বিষয় নিশ্চিত হতে পেরেছি। পরবর্তীতে আবার যখন আপডেট যতটুকু পাবো আমি জানানোর চেষ্টা করব। আপনারা চোখ কান খোলা রাখুন এবং দেখতে থাকুন যে রংপুরের ঘটনাটি আসলে কোন দিক থেকে কোন দিকে গড়ায় এবং এই যে পুলিশ কর্মকর্তা, মানে এখন যিনি রংপুরের ডিআইজি পদে আছেন, তিনি কিভাবে এবার নিজেকে পার করে নিতে পারেন কিনা। এই সরকার, যেই সরকারের কথা বলে, বিএনপি সরকারের কথা বলে এই আব্দুল মাবুদ নতুন করে চাকরি নিয়েছেন, চাকরি পেয়েছেন, পদায়ন পেয়েছেন, এখন এমন একজন ব্যক্তিকে পুলিশ এই বিএনপি সরকার পার করে দেয় কিনা সেটি দেখার ব্যাপার।
লম্বা হয়ে যাচ্ছে, ফলে আব্দুল মাবুদের দুর্নীতির বিষয়েও আরো অনেক কিছু তথ্য আসা শুরু করেছে। সেই অংশটা এখন আর বলছি না। আশা করি আজকে রাতে আগামীকালকে আবার বেশ কিছু আপডেট দিতে পারবো।